এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্ত বাবু বলছেন, সরি আই শুড নট মেনশন হিজ নেম, আই হ্যাভ সিন দ্য মিডিয়া, ফেসবুকে তার উক্তি আমি দেখেছি, এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী। আরে ঠাকুমা, বিজেপির সুকান্ত মজুমদার যে কেবলমাত্র আপনাকে একাকেই দায়ী করছে তা নয়, যে 25,752 জনের চাকরি গেল তাদের মধ্যেও তো অনেকেই আপনাকে দায়ী করছে, সরাসরি আপনাকে এবং আপনার সরকারকে দায়ী করছে। দেখুন, বাংলায় মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বেঁচে থাকুন এইভাবে আমাদেরকে শেষ করার জন্য। হাততালি আপনাদের জন্য, হাততালি। আচ্ছা তোমরা একটা কথা ভাবো তো, বেশ কয়েক বছর ধরে আমাদের রাজ্যে যে সমস্ত দুর্নীতিগুলো চলছে বা চলেছিল, আমি সমস্ত দুর্নীতির কথা বাদ দিয়ে দিলাম, কেবলমাত্র শুধুমাত্র যদি আমি শিক্ষাতে দুর্নীতি, চাকরিতে দুর্নীতি, এই দুর্নীতির কথাটাই যদি বলি, তাহলে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম হঠাৎ করে আমাদের রাজ্যের এক মন্ত্রী, যে আবার শিক্ষামন্ত্রী, তার বাড়ির থেকে কোটি কোটি টাকার ব্ল্যাক মানি উদ্ধার করে। শুধু কি সেই মন্ত্রীর বাড়ির থেকে, তার বান্ধবীর বাড়ির থেকেও কোটি কোটি টাকার ব্ল্যাক মানি উদ্ধার হয়। আর তবে থেকেই এই চাকরিতে দুর্নীতি নিয়ে তদন্ত শুরু হয়েছিল এবং তার মাসুল গুনতে হচ্ছে এখন 25,752 জন চাকরি প্রার্থীদেরকে। আমি বাড়িপুর গার্লস হাই স্কুলের টিচার, যাবেন ওখানে জিজ্ঞাসা করবেন শাহানি ম্যাম কেমন। আমি শাহানি নাজনীন বলছি। আমি যখন জিজ্ঞাসা করতাম অনেকেই বলতাম ম্যাম আপনার মতো হবে, করবে না, বুঝতে ভরে উঠতো, বুঝতে পেরেছেন। এখন কি বলবো বলুন তো? ওদেরকে বলবো যে ভালো করে পড়াশোনা কর বাবা, অন্তত এই রাজ্যে থেকে কি করে বলবো বলুন? তাদের সাথে দেখা হবে কিনা জানি না, পরের কথা, কিন্তু যেই আসুক না কেন স্কুল টিচিং অন্তত এই সরকারের আমলে জানি না, যদি ভালো কিছু হয় তো হোক, ডেফিনেটলি অন্যদের সাথে এরকমটা না হোক, কিন্তু আমাদের কি হবে বলুন তো? আমরা কি করে বলবো অন্যদেরকে? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এটাই যে তাহলে কি আমাদের রাজ্যে আদৌ পড়াশোনার কোনো ভ্যালু রয়েছে, কোনো গুরুত্ব রয়েছে, যেখানে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি পাওয়ার পরেও তাদের চাকরিটা হারিয়ে ফেলতে হয়েছে কয়েকটা মাত্র অযোগ্য মালেদের জন্য। হ্যাঁ, মাল বলছি, তার কারণ আছে। তার কারণ হচ্ছে এরা যদি না ঘুষ দিয়ে চাকরিটা নিত, তাহলে আজকে যে সমস্ত চাকরি প্রার্থীরা, যোগ্য চাকরি প্রার্থীরা চাকরিটা হারিয়েছে, তাদেরকে আজকে আর এইভাবে হাউ হাউ করে কাঁদতে হতো না। আমার ইমোশনাল আউটবার্স্টটা হয়তো খুব বেশি হবে, কারণ আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আজকে দিনের পরে আমি জানি না যে আমার কি হবে। আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের। তো আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণ ভাবে ভেঙে পড়েছি। আপনি কতটা যোগ্য? আমি অবভিয়াসলি, কারণ আমি ইউনিভার্সিটি টপার। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। এত বড় মানসিক একটা কাজ, এত বড় অপমান সামাজিক, কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না। আমি মানসিক ভাবে ভীষণ ভাবে ভেঙে পড়েছি। এরপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, যেখানে আমি একজন গভর্নরের কাছ থেকে আমি স্নাতক স্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য গোল্ড মেডেল নিয়েছি, তারপরে যদি আমার যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য রাস্তায় এসে দাঁড়াতে হয়, তার থেকে লজ্জাজনক কিচ্ছু হয় না। ওভারঅল পুরো বঙ্গবাসী এবং সমস্ত চাকরি প্রার্থীরা যারা চাকরি হারিয়েছেন, যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা, তারাও জানেন যে রাজ্য সরকার কিংবা এসএসসি যদি চাইতো তাহলে যোগ্য এবং অযোগ্যদের তালিকা তারা আলাদা করতে পারত, কিন্তু তারা এটা করেনি। আর এটা আমি বলছি না, পুরো বঙ্গবাসী এবং চাকরি প্রার্থীরাও ঠিক একই কথা বলছে। কারা বেছে দিতে পারে যে কে যোগ্য কে অযোগ্য? সেটা তো একমাত্র পারে রাজ্য সরকার এবং এসএসসি। আর কে করিয়েছে চাকরি, কে টাকা দিয়ে চাকরি দিয়েছে, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। তাহলে জাস্ট একটা কথা ভাবো, বর্তমান সময়ে যে সমস্ত ছেলেপুলেরা পড়াশোনা করছে, আমি খারাপ যারা পড়াশোনা করে তাদের কথা ছেড়ে দিলাম, যারা ভালো পড়াশোনা করে, যারা পরবর্তীকালে পড়াশোনা করে শিক্ষকতা করতে চায়, যারা স্বপ্ন দেখে যে আমিও একজন টিচার হব, তার ভবিষ্যৎটা কি, তাদের ভবিষ্যৎটা কি, সেটা এসএসসিটা ভালো বুঝবে। ইটস অটোনমাস অর্গানাইজেশন, তাদের মতো করে করবে এটা, এবং আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক, কারণ এদের ভবিষ্যৎ যেন হেলদোলের মধ্যে হিন্দোলে দোলা না খায়। আরে ঠাকুমা, আপনি বলছেন যে এদের ভবিষ্যৎটা যেন হেলদোলের মধ্যে হিন্দোলে দোলা না খায়। এই ভাষাটা ঠিক কি বলতে চাইছেন আমি সেটা বুঝতে পারলাম না, কিন্তু এটুকু বুঝতে পারছি যে এদের ভবিষ্যৎটা যেন সেইভাবে ঢিলে ঢালা ভাবে দেখা না হয়। যদি সত্যি এটাই চাইতেন আপনি, তাহলে আমরা সকলেই জানি এসএসসি
এই সংস্থাটাই পরীক্ষা নিয়েছিল, এবং এই সংস্থাটা কার? রাজ্য সরকারের অবভিয়াসলি। আর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়ই বারবার বলছিল এসএসসিকে যাতে করে চাল থেকে কাঁকড়টা আলাদা করে ফেলা হয়, অর্থাৎ যোগ্য তালিকা এবং অযোগ্য তালিকা আলাদাভাবে করা হয়, যাতে করে যোগ্য তালিকায় যাদের নাম থাকবে তাদের চাকরিটা থেকে যায় এবং অযোগ্যরা ছাঁটাই হয়ে যায়। কিন্তু এসএসসি সেটা করেনি। আসলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, আপামর জনগণ খুব ভালো করেই জানেন যে কেন যোগ্য এবং অযোগ্যদের তালিকা সেপারেশন করা হয়নি, কেন আলাদা করা হয়নি। যাই হোক, অযোগ্যদের জন্য যোগ্যদের যে চাকরিটা গেল এটা অবশ্যই দুঃখের, কিন্তু আসল খেলা তো শুরু হবে 8 তারিখ থেকে, যেখানে সুপ্রিম কোর্ট এটা রায় দেবে যদি কোনো মন্ত্রী এই কাজের সঙ্গে যুক্ত থাকে, মানে এই দুর্নীতির, চাকরিতে যে দুর্নীতি, এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, তাহলে সিবিআই কিংবা ইডি তাদেরকে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারেন, কাস্টডিতে নিতে পারেন। সুতরাং 8 তারিখের পরই আসল খেলাটা শুরু হবে। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? আপনার মতো অযোগ্য কে আছে ব্যক্তি বলুন মুখ্যমন্ত্রী হিসেবে এই ভারতবর্ষে? আরে ঠাকুমা, আপনি একদিকে বিরোধীদেরকে দোষ দিচ্ছেন, আবার অপরদিকে সমস্ত বিরোধীরা মিলে আপনাকে দোষ দিচ্ছে। শুনুন অধীর রঞ্জন তিনি আপনার সম্পর্কে কি বলছেন। তিনি তো এটা বলছেন যে আপনি পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে জুয়ো খেলছেন। শুনুন, গোটা ব্যবস্থার মধ্যে যে দুর্নীতি, এই পচা গলা প্রশাসনিক ব্যবস্থার শিকার তারা, 100 বার তারা শিকার। এইভাবে বাংলার বেকার যুবক যুবতীদের সঙ্গে মুখ্যমন্ত্রী জীবন নিয়ে জুয়া খেলছেন, জীবন নিয়ে চিনিবিনি খেলছেন। আরে ঠাকুমা, অধীর রঞ্জন তো শুধু এখানেই থেমে থাকেননি, তিনি আপনাকে কটাক্ষ করে আরো বললেন যে আপনি যখন বিদেশে গিয়েছিলেন এই কয়েকদিন আগে, আপনি সেখানে গিয়ে কি বলেছিলেন যে আমাদের রাজ্যে স্বাস্থ্য ফ্রি, শিক্ষা ফ্রি, সবকিছুই ফ্রি। আপনার সেই কথাগুলোর সঙ্গে অধীর রঞ্জন এখন যেই কথাটা জুড়েছেন না, সেটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। শুনুন কি বলছেন। সেখানটা গিয়ে বলছে যে পশ্চিমবঙ্গে শিক্ষা ফ্রি, স্বাস্থ্য ফ্রি, ওষুধ ফ্রি, সবই ফ্রি, পশ্চিমবঙ্গের দুর্নীতিও ফ্রি, মেরে খাওয়া ফ্রি। এটা দিদি বলতে ভুলে গেছে। এবার যখন দিদি যাবেন লন্ডনে, দিদিকে বলবো পশ্চিমবঙ্গ দুর্নীতিও ফ্রি, সবই ফ্রি, যখন দুর্নীতিও ফ্রি। এখানে দুর্নীতি করলে কোনো অসুবিধা নাই, কারণ আমার সরকার আমার দুর্নীতিতে বিশ্বাস করে। কি দোষ করেছে বাংলার ছেলে মেয়েরা? কি দোষ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা? আমার তো এখনো 1 লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে, কলেজে। শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না। এই 26,000 ছেলে মেয়ের জীবনের যা কিছু হয়েছে, যা কিছু হতে পারে, যা কিছু হবে, সব পিছনের দায়ী একজন থাকেন, তার নাম হচ্ছে পিন্ডি খাওয়া ব্রাহ্মণ মমতা ব্যানার্জি। তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম? আরে ঠাকুমা, আপনি বিজেপি সিপিএম কে দোষ দিচ্ছেন, অপরদিকে বিজেপি সিপিএম সমস্ত বিরোধীরা মিলে আপনাদের এবং আপনাদের সরকারকেই দোষ দিচ্ছে। শুনুন বিজেপিরা কি বলছে। এইভাবে দুর্নীতিটা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা ব্যবস্থা আজকে প্রশ্ন চিহ্নের মুখে। এসএসসি একটি স্বশাসিত সংস্থা, তা আজকে প্রশ্ন চিহ্নের মুখে। দুর্নীতি কোন মাত্রা পর্যন্ত যেতে পারে, যে দুর্নীতির সাথে পুরো ক্যাবিনেট যুক্ত আছে। অতএব এটার থেকে পরিষ্কার বোঝা যায় যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেটা হয়েছে সেটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তিদের নির্দেশে এবং তাদের তত্ত্বাবধানে এই দুর্নীতি হয়েছে। এদিকে সিপিএমও পিছিয়ে নেই, সিপিএম এর তরফ থেকেও কি বার্তা উঠে আসছে সেটা একটু মন দিয়ে শুনুন। সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করুন। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না। কত টাকা খেয়েছে, হাজার হাজার ছেলে মেয়ের জীবন ধ্বংস করছে। কেন? কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। একবার আপনাদের লজ্জা হলো না? সিপিএম নিজের আমলে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন। এরা সবাই একে দোষ দিচ্ছে, ও তাকে দোষ দিচ্ছে, সে ওকে দোষ দিচ্ছে, কিন্তু আসল দোষীটা কে? আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমার কমেন্ট বক্সে। যাই হোক, এইবার আরো কিছু চাকরি প্রার্থীদের আর্তনাদ আপনাদেরকে দেখাতে চলেছে, দেখুন।
এমন ভয়ঙ্কর আন্দোলনের সাক্ষী হবে পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের 14 তলার নবান্নে আর উনি কতদিন থাকতে পারেন কিছুটা সময় নিচ্ছি, আপনাদের জানাবো। হৃদয় অনেক ভারাক্রান্ত। এর জন্য একমাত্র দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তাদের মন্ত্রী মিনিস্টার সাঙ্গ পাঙ্গদের সংগঠিত দুর্নীতি। তারা দেদার চাকরি বিক্রি করেছে, তাদের দুর্নীতির কারণে আজকের এই করুণ অবস্থা আমাদের দেখতে হচ্ছে। আর কেউ দায়ী নয়, কেউ দায়ী নয়, কোনো হাইকোর্ট দায়ী নয়, কোনো সুপ্রিম কোর্ট দায়ী নয়। আজকের আমাদের এই জায়গায় নিয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার, যেই সরকার 2011 সালে পরিবর্তনের সরকার এসেছিল, সেদিন আমরাও সামিল ছিলাম। এই পরিবর্তন হয়েছে। শুধু কি ভাবতে অবাক লাগে জানেন তো, আমাদের রাজ্যে এত ভুরি ভুরি দুর্নীতি হয়ে চলেছে, আরজি করের মতো ঘটনা হচ্ছে, চাকরিতে দুর্নীতি, রেশনে দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, সব কিছু ভেঙে পড়েছে পরিকাঠামো। কিন্তু তারপরেও কিছু মানুষ, আমাদেরই রাজ্যের কিছু মানুষ কি বলে জানেন? এইটা 1000 টাকা করে দিচ্ছে, আমাদের স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, দিচ্ছে 1000 টাকা, তাহলে খুব খুশি। আমাদের খুব খরচা চলে যাচ্ছে, একদম খুব খুশি। এই ভিডিও খেলবে দিদি? হ্যাঁ নিশ্চয়ই খেলবে, খেলা হবে। বাংলায় জন্মানো কি অপরাধ? সমস্ত বঙ্গবাসীদের প্রশ্ন তো এখন এটাই যে বাংলায় সত্যিই কি জন্মানো তাহলে অপরাধ? বিশেষ করে স্টুডেন্টসদের, চাকরি প্রার্থীদের এটাই তো প্রশ্ন। কারণ বর্তমান সময়ে একদল দুর্নীতি করে টাকা কামাচ্ছে, আর একদল, বিশেষ করে স্টুডেন্টস যারা পড়াশোনা করছে, পরবর্তীকালে চাকরি করার আশায় রয়েছে, কিংবা যারা চাকরি প্রার্থী, তাদেরকেই ভুগতে হচ্ছে। আমি তো বলতে পারি পুরো একটা প্রজন্মের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। এই অযোগ্য মুখ্যমন্ত্রীর জন্য একটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল আজকে। রাজ্যের অযোগ্য মুখ্যমন্ত্রী, ফেল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, ফেল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, না দায় মমতা ব্যানার্জিকে দিতে হবে, যিনি ক্ষমতা দখল করে রেখেছেন 11 সাল থেকে। ওই অযোগ্য মুখ্যমন্ত্রীকে দিতে হবে, চোখের জলের দায় ওনার। আচ্ছা, যখন আমি এই ভিডিওটা বানাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার চোখের সামনে ফেসবুকে একটা ভিডিও ক্লিপ এসেছিল, তাই ভাবলাম যে ভিডিও ক্লিপটা আপনাদেরকেও একটু শেয়ার করি, আপনারাও একটু দেখুন। তো যারা আমার সঙ্গে বছরের পর বছর দেওয়াল লিখন করলো, যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো, যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে দিদির ছবি নিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে বললো যে অমুক এমএলএ ব্রাত্য বসুকে ভোট দিন, জোড়াফুল চিহ্নে ভোট দিন, তো চাকরিটা আমি তাদেরই দেবো, আমার কোটার চাকরি। সে চাকরি আমি কাকে দেবো? তাহলে সেই চাকরি আমি দিয়েছি এবং আমি বলছি আবার দেবো, আমার পার্টির ছেলেকেই দেবো, আমার ন্যায্য কোটার চাকরি আমার দলের ছেলেদের দেবো। কার কি বলার আছে? আমার আইনি চাকরি আমি কাকে দেবো বা না দেবো, আমার যেটা ন্যায্য আমার কোটার মধ্যে পড়ে। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? যাই হোক, এইবার ভিডিওটা শেষ করব। তবে ভিডিওটা শেষ করার পূর্বে জাস্ট একটাই কথা বলবো। এতক্ষণ তো যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে অনেক কিছুই বললাম, তো অযোগ্য চাকরি প্রার্থীরা যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, টাকা দিয়ে চাকরি পেয়েছিল, তাদের জন্য জাস্ট একটাই কথা বলবো যে তোমরা যাদেরকে টাকা দিয়েছিলে, যাদেরকে টাকা দিয়ে তোমরা চাকরিটা পেয়েছিলে, যাও সোজাসুজি তাদেরকেই ধরো। তাদেরকে ধরলে তারা তাদের ওপরওয়ালাকে ধরবে, মানে তাদের ওপরে যারা আছে, সোজাসুজি ধরে তাদেরকে এইরকম ভাবে তাদের ব্যবস্থাটা করো। কিরকম? ভিডিওটা দেখো, বুঝে যাবে। 5.5 লাখ টাকা কই? 5.5 লাখ টাকাটা কই? 5.5 লাখ টাকাটা কই? 5.5 লাখ টাকার পর তো দুদিন দাঁড়াবো, সারা 5 বছর ধরে কাজ করে দিই। 5.5 লাখ টাকাটা কই? হ্যাঁ, এগুলি দিবি টাকা? এখন টাকা দিবি? তাহলে কখন দিবি?